তো এরকম একটা সিটিতে মেয়র হওয়া আসলেই বড় একটা পৃথিবীর একটা ইতিহাস তৈরি হলো। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরান মামদানিকে দিয়ে এই কাজটা করা হলো। এই জোহরান সত্যি আমার সন্তান, আমার বাচ্চা, আমার ৩ জন ছেলে-মেয়ে। তো ওরা সবসময় বলতো যে, "আম্মুর এখন হচ্ছে ফেভারিট জোহরান।" মানে আমাদের কোনো ইয়ে নাই। মানে আম্মুর মাইন্ডের মধ্যে আমরা নাই। এখন পুরা জোহরান। আসলে আমরা ওইভাবে করে নিয়েছিলাম। আমরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিছিলাম এই ইউনাইটেড স্টেট থেকে। আমি একটা কথা বলি, এটার পিছে একটা মহিলাদের একটা বড় আমি বলবো যে অবদান আছে। সোহরান মামদানি আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা যিনি নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচিত হলেন। মাত্র ৩৪ বছর বয়সী মামদানি গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেছেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। মামদানির এই নির্বাচনী যাত্রায় অবদান রয়েছে বাংলাদেশি অভিবাসী কমিউনিটির, যে কারণে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন সোহরান। প্রার্থী হওয়ার পর ২৪ জুন মধ্যরাতে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক আবেগঘন ভাষণে তিনি ঘরে ঘরে গিয়ে প্রচার চালানো বাংলাদেশি নারীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশি নারীরা আমার হয়ে বাড়ি বাড়ি গিয়ে যে শ্রম দিয়েছেন তাতে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ডেমোক্র্যাট সোহরান নিউ ইয়র্ক শহরকে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখিয়ে বাজি মাত করেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর মতো বাঘা রাজনীতিককে পেছনে ফেলে প্রার্থিতা নিশ্চিত করার পর সোহরান তার সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননি। সোহরান মামদানি নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া অভিবাসী বাংলাদেশিদের একজন শাহানা মাসুম। তিনি একজন অ্যাক্টিভিস্ট। আমেরিকায় দীর্ঘদিন ধরে অবস্থানের সুবাদে অভিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার তিনি। বিশ্ব রাজনীতির এই পরিবর্তনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, এবং আমি সবাইকে সালাম এবং আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমেরিকার ইতিহাসে নিউ ইয়র্ক সিটিতে কোনো মুসলিম প্রথম মেয়র হলেন। বিষয়টি মার্কিনীরা কিভাবে দেখছেন, আর অভিবাসী তথা বাংলাদেশিরা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমাদের এই প্রথম একজন যিনি মুসলমান এবং ইমিগ্রেন্ট, আর সবথেকে বড় হচ্ছে গিয়ে উনি মানে ব্রাউন কালার, যেটাকে আমাদের এখানে বলে, নন হোয়াইট, নন ব্ল্যাক। এরকম একজন পারসন এই ১ম নিউ ইয়র্ক সিটির ইতিহাসে মেয়র হলেন নিউ ইয়র্ক সিটির। আর আমরা তো সবাই জানি যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে আপনার পৃথিবীর সবথেকে বড় সিটি। এবং এই সিটিটা হচ্ছে গিয়ে সবথেকে পপুলার সিটি, এবং এখানে এমন কোনো জাতির মানুষ নেই, এমন কোনো ভাষার মানুষ নেই যে নিউ ইয়র্কে বাস করে না। এটা একটা পুরাটাই ইমিগ্রেন্টদের দিয়েই নিউ ইয়র্ক সিটি তৈরি। ইমিগ্রেন্টদেরকে দিয়েই নিউ ইয়র্ক সিটি বিল্ড করা হয়েছে, এবং ইমিগ্রেন্টদের মাধ্যমেই এই নিউ ইয়র্ক সিটিকে এই এত একটা পৃথিবীর একটা হাব যেটাকে বলা হয়, বিশেষ করে ক্যাপিটাল ওয়ার্ল্ড হিসেব ক্যাপিটাল ক্যাপিটাল বলা হয়, যেখানে হচ্ছে গিয়ে এখানে আম আর বিশেষ করে এখানে যে জিনিসটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি, ফাইন্যান্সিয়াল যে বড় ট্রানজিশন গুলো আমাদের নিউ ইয়র্ক সিটিতেই হয়ে থাকে। তো এরকম একটা সিটিতে মেয়র হওয়া আসলেই বড় একটা পৃথিবীর একটা ইতিহাস তৈরি হলো। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরান মামদানিকে দিয়ে এই কাজটা করা হলো। আর আমরা বিশেষ করে যারা ১ম কথা হচ্ছে যত ইমিগ্রেন্ট আছে তাদের, আর তারপরে যারা আছে ও মুসলমান হওয়াতে আমাদের জন্য এক্সট্রা একটা আনন্দ, একটা অ্যাচিভমেন্ট, এবং সবার মধ্যে খুবই একটা এক্সাইটমেন্ট, অনেক এনার্জি, যে আসলে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি পলিটিক্যালি ইনভলভ হই, আমাদের ভোটটা যদি আমরা রাইট মানুষকে দিই, তাহলে আমরা যাকে চাই তাকেই আমরা লিডার করতে পারবো।
আর একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, যেটা লেট মিলেনিয়াম এবং জেন জি যারা, তাদের মধ্যে ধরেন আপনি কোথাও কেউ বলছে 65%, কেউ বলতেছে 70%, তার থেকেও বেশি আমি বলবো যে তারা খুবই এক্সাইটেড, এবং তাদের এইটা কষ্ট, তারা প্রচন্ড কষ্ট করছেন, তারা ক্যাম্পেইন করছেন, এবং এরা খুবই আনন্দিত। এখানে সব সবাই আছে এখানে, এখানে আপনার ইভেন দো অনেক সময় দেখা যাচ্ছে প্যারেন্টস, বেশি প্যারেন্টস হচ্ছে কি তারা খুশি না, তারা আনন্দিত না, তারা আতঙ্কিত, কিন্তু সন্তানেরা তারা খুবই খুশি, কারণ সে একজন সত্যবাদী। সে প্রথম দিন যে কথা বলেছে, ইলেকশনের দিনও একই কথা বলেছে, এখনো একই কথা বলছে, এবং সবাই তাকে ট্রাস্ট করে। এই ট্রাস্টটার জন্য কিন্তু জোরান মামদানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ট্রাস্টটা সে আর্ন করতে পারছে, এই জন্য সবাই আনন্দিত এবং এক্সাইটেড। আপনি তো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। আমরা গত বছর থেকে কিন্তু গত বছরের অক্টোবর মাস থেকে এই জোহরানের নির্বাচনের আমরা প্রচার করছি, আমরা ক্যাম্পেইন করছি। আমরা সবাই কিন্তু ভলেন্টিয়ার, হ্যাঁ, আমরা সবাই আমাদের সময় দেই, আমাদের এনার্জি দেই, আমাদের কানেকশন গুলো। তো আমরা যে কাজগুলো করে আসছি, বিশেষ করে আমি কমিউনিটিতে অর্গানাইজ করি, এবং আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, এবং আমার সম্পর্ক আছে, কারণ আমি নানান ভাবে নানান অ্যাক্টিভিজমের মধ্যে থাকার কারণে আমার অনেক অর্গানাইজেশনের সাথে খুবই ভালো সম্পর্ক আছে, এবং আমি বিশেষ করে কিছু কিছু অর্গানাইজেশনের সাথে সবসময় কনসাল্টিং করছি যে জোহরানকে ইয়ে করার জন্য, এন্ডোর্স করার জন্য, এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্গানাইজেশনকে সেই রাজি করতে পারছে, সেটা আল্লাহর খুবই খুশি। আমার ভাল লাগে, এখন ভাল লাগে যে তখন অনেক ইয়ে হয়ে যেতে হতো, ওরা নানান ভাবে মানে ইয়ে করতো, না করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে ওরা ওই এন্ডোর্স করবে করবে, পাট করে সরে যেত যে না আমাদের বোর্ড পাস করাচ্ছে না। তখন ওদের কাছে আবার যেতাম, আবার বসতাম, জোহরানকে নিয়ে আসতাম, জোহরানকে পাঠাতাম, অমুকের কাছে যাও, অমুকের সাথে কথা বলে, অমুকে তোমার সাথে কথা বলবে, এইভাবে কথা বলবা, ওইভাবে কথা বলবা। তারপরে তার ক্যাম্পেইন টিমের সাথেও অনেক আমাকে কাজ করতে হয়েছে। অনেক সময় খুব ফ্রাস্ট্রেশন, হয়তো বা আমার কিছু ইনফরমেশন লাগবে এই মুহূর্তে, না হলে আমার ওই পার্টি সরে যাবে, যাদেরকে আমাদের এন্ডোর্স করানোর জন্য আমরা, তারা যেন এন্ডোর্স করে সেটার জন্য আমরা মানে চেষ্টা করতেছি। তারপরে তো আছে আমাদের বিশেষ করে কিছু কিছু ছোট ছোট মিডিয়া আছে, তাদেরকে ইয়ে করা। আর আমি বেশিরভাগ করতাম কি ইয়াং জেনারেশনদেরকে নিয়ে। আপনারা তো জানেন যে আম, বিশেষ করে October 7, 2023 ঘটার পরে যে একটা আলোড়ন আমাদের মানে নিউ ইয়র্কে, মানে পুরা পৃথিবীতে, কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটেও এটাকে যে আম, আম, গাজার যে জেনোসাইডটার অ্যান্টাই জেনোসাইড একটা মুভমেন্ট, আর যেটা এখন আমি বলবো এটা অ্যান্টাই জেনোসাইডের থেকে এখন যেটা হচ্ছে অ্যান্টাই ইসরায়েল, আমাদের একটা মোমেন্টাম তৈরি হয়েছে। এই জন্য যখনই দেখছি যে কোনো একটা অর্গানাইজেশনের কিছু প্রতিনিধি, তারা এটাকে ভালো তারা জেনোসাইডটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না, বা তাদের মধ্যে এখন কিছুটা শিক্ষা আসতেছে, বা তারা এখন চিন্তা করতেছে, তারা প্রো ইসরায়েল থেকে নিজেকে সরায় নিয়ে আসতেছে, তখনই তাদেরকে যে বুঝানো, তাদেরকে যে কথা বলা, এটা কন্টিনিউয়াস আমাদের একটা কাজ ছিল। বিশেষ করে আমি, আমার হাজবেন্ড, আমরা বেশি এই জিনিসগুলো করছি, কেন আমরা সব র্যালিতে যাই, আমরা সব ধরনের প্রোটেস্টে যাই, সব মিটিং গুলোতে আমরা যাই, আমাদের লোকাল, সিটি ওয়াইড, স্টেট ওয়াইড, এমনকি ন্যাশনাল, আমরা নানান অ্যাডভোকেসি ডেজ তে যাই, এবং ওইখানে যেও আমরা এই জোহরান সত্যি আমার সন্তান, আমার বাচ্চা, আমার 3জন ছেলে মেয়ে, তো ওরা সবসময় বলতো যে আম্মুর এখন হচ্ছে ফেভারিট জোহরান, মানে আমাদের কোনো ইয়ে নাই, মানে আম্মুর মাইন্ডের মধ্যে আমরা নাই এখন, পুরা জোহরান আসলে আমরা ওইভাবে করে নিয়েছিলাম। তো এতে করে দেখা গেল যে সবার মানে সহযোগিতায়, আর বিশেষ করে আমরা যেটা করছি যে টিম তৈরি করছি সব জায়গায়, আপনার ব্রুকলিন, মানে 5 বড়তেই আমরা, আমাদের এখানে 5টা বড় মিলেই নিউ ইয়র্ক সিটিটা, ম্যানহাটন, ব্রনস, ব্রুকলিন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড। তো এই 5টা বড়তেই আমরা আমাদের নানান ক্যাপ্টেন এখানে দিচ্ছি, আর আমরা বিশেষ করে ক্লোজলি
যে জোহরানের যে ক্যাম্পেইন টিমটা ছিল, আর আপনারা তো জানেন মানে পৃথিবীতে একটা নজিরবিহীন, সেটা হচ্ছে জোহরানের ভলেন্টিয়ার ছিল 100,000 জেনারেল ইলেকশনে, আর প্রাইমারিতে ছিল 55,000। মানে এইটা আসলে একটা কি বলে না, এক্সাম্পল তৈরি করছে, এটা কখনো হয়নি কোনো ক্যাম্পেইনে। তো আমাদের এই জন্য আমরা নানান ভাবে কেউর সাথে একটু কথা বলছি, জোহরানের কথা বলছি, সাথে সাথে তাকে একজন ভলেন্টিয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমরা বিশেষ করে একটা আরেকটা জিনিস করতাম, আমরা নানান ইভেন্ট করতাম, এবং ইভেন্টে লোকজনকে দাওয়াত করে সেখানে জোহরানকে নিয়ে বা জোহরানের ক্যাম্পেইন নিয়ে, অনেক সময় জোহরানকে নিয়ে আমরা কথা বলাতাম। তো এখানে আরেকটা বিষয় যেটা আমি এটার সাথেও জড়িত, সেটা হচ্ছে গিয়ে আমার আমার হাজবেন্ড, সে হচ্ছে মীর মাসুম আলী। উনি এখানকার যে মুসলিম কমিউনিটির পলিটিক্যাল অ্যাকশন কমিটি আছে, সেটাকে বলে এনওয়াই ম্যান। আর এখানে ওনাদের আরো কয়েকটা অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন। ওনারা এই প্রথম মুসলমানদের প্যাকের মাধ্যমে মানে পলিটিক্যাল অ্যাকশন কমিটির থেকে ওই মানে এইবার প্রথম যে ফান্ড দিয়ে, তাদের নিজস্ব ফান্ড দিয়ে তারা জোহরানের জন্য ক্যাম্পেইন করছে। তাতে করে হলো কি, সাধারণত তখন যখন আপনার এই প্যাক গুলো ফান্ড গুলো দেয়, তখন ওই ক্যাম্পেইনের উপরে বার্ডেনটা থাকে না। তো এই ফান্ড গুলো কালেকশন করা এবং ফান্ড গুলোর জন্য মানুষকে বলা যায় আপনারা অমুক অর্গানাইজেশনকে ডোনেশন দেন, সেখান থেকে জোহরানের জন্য ইয়ে করা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে। তো আমাদের দৈনন্দিন এই কাজগুলো ছিল, এবং আমার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে মাঝে মাঝে খুবই টায়ার্ড হয়ে যেতাম। একটু কোথাও যাই নাই বলতে গেলে এই কয় মাস একদম টোটালি কনসেন্ট্রেশন। আমার বাংলাদেশে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, অনেকে আমার সাথে হয়তো একটু কষ্ট পেতে পারে যে আমাদের সাথে যোগাযোগ করে নাই, গেল। আমি আবার বাংলাদেশে গেছিলাম, দেশ থেকে আসার পরে আমি সত্যি কোনো দিকে কনসেন্ট্রেশন দেই না। আমি সবখানে এক কথা, জোহরান জিতবে, জোহরানের ওই ইলেকশন শেষ হবে, তারপরে আপনারা আমাকে পাবেন। তো এরকম করে এটা আমার পার্সোনাল লেভেল, কিন্তু আমাদের সবাই মোটামুটি আমার আমার ফ্যামিলি বলেন বা আমার আশপাশ যে কমিউনিটিতে আমরা সবসময় কাজ করে আসছি, আমরা এইভাবেই কাজটা করছি। এগুলো ছিল আমাদের পুরো সপ্তাহে আমরা প্ল্যান করে নিতাম, আমরা এখানে যাব এখানে যাব, এইভাবে কাজ করব, যদি বৃষ্টি হয় তাহলে কোনটা করব, আর যেদিনে ওয়েদারটা ভালো থাকবে সেদিনে আমরা কি করে করব, যেদিন গরম বেশি সেদিনে আমরা কিভাবে, মানে এইভাবে করে আমাদের একদম আহ, মানে ঘন্টাগুলো পর্যন্ত মানে প্ল্যান করা থাকতো যে কোনটার পর আমরা কোনটা করব। সো ওভারঅল আলহামদুলিল্লাহ, ওইগুলো সব ভুলে গেছি, কোনগুলো কষ্ট লাগছে, কোনগুলো হার্ট লাগছে, কোনগুলো মাঝে মাঝে খুব হতাশ ফিল করছি, কিন্তু আলহামদুলিল্লাহ যখন জোহরান আমাদের মেয়র হয়ে গেছেন, ইলেক্টেড মেয়র, তখন আমরা সবকিছু ভুলে গেছি অনেকটা। আম, আমরা মহিলারা যখন মা হওয়ার পরে বাচ্চার মুখ দেখলে যেমন যেমন সব পেইন টেইন আমরা ভুলে যাই, তো ওইরকম ধরনের যে আমাদের সবারই ফিলিং, আর আমারও ফিলিংসটা ওইটাই, যে আসলে অনেক দিনের একটা চাওয়া, অনেক দিনের দোয়া, অনেক দিনের আকাঙ্ক্ষা, আল্লাহ সেটা কবুল করছেন। এবং আমি সবসময় একটা কথা বলি যে এই দেশে ইউনাইটেড স্টেটটা কিন্তু আম, এটা এই দেশটার কোনো ইন্ডিজিনাস মানে অরিজিনাল নাই। যেমন বাংলাদেশ কিন্তু অরিজিন, বাংলাদেশিরা বাংলাদেশে আছে, ইন্ডিয়ান অরিজিনরা ইন্ডিয়াতে আছে, পাকিস্তানি অরিজিনরা আছেন, এবং তো মাইগ্রেশনও হয়েছে, সব দেশের সেটা আছে। কিন্তু ইউনাইটেড স্টেটে যারা অরিজিন ইন্ডিজিনাস, যেটা রেড রেড আমেরিকান বলা হয় বা নেটিভ আমেরিকান ডাকা হয়, আমি নেটিভ আমেরিকান তাদেরকে ডাকি, ইন্ডিজিনাস যারা, তাদেরকে আবার একদম পুরো আইসোলেশনে রাখা হয়, এবং তাদের ল্যান্ডটাকে কিন্তু অকুপাইড করা হয়েছে। অকুপাইড করে এই ইউরোপিয়ান ইউরোপিয়ান সেটলার যারা, এরা এসে সেটেল ডাউন হলো। সুতরাং এই এই দেশে কিন্তু কেউ বলতে পারবে না যে এইটার এই দেশের মালিক আমরা না, সবাই কেউ না কেউ এখানে মাইগ্রেন্ট হয়ে আসছে। তবে আরেকটা বিষয় আমি এখানে আনতে চাই, যারা স্লেভ ট্রেডের মাধ্যমে এই দেশে এসেছিল, তার মধ্যে প্রায় 37% ছিল মুসলিম, এবং ওনারা অনেকে হাফেজ ছিলেন, অনেকে আলেম ছিলেন, এবং ওনারা অনেক কিছু লিখে রেখে গেছেন। যেখানে সেখানে লিখে রেখে গেছেন, কেউ কাঠের মধ্যে লিখছেন, কেউ কোনো গাছের মধ্যে লিখছেন, হ্যাঁ, কেউ বই মানে কাগজে লিখে রেখে গেছেন। এবং আমি একটা সবসময় বলি, যেমন ইমাম সিরাজও বলেন যে এই যে জমিন,
এই জমিনে ইসলাম ইনশাল্লাহ আসবে, কারণ তারা তাদের সন্তানদের জন্য, তাদের বংশের জন্য দোয়া করে গেছে সিজদায় পড়ে, যে আল্লাহ এই জমিনে তুমি তোমার সত্যকে তুমি এনে দাও। তো তেমনি করে যখনই আমি কোনো আমাদের ইসলামের বিজয় দেখি, আমার কাছে সবসময় আমার কাছে লাগে যে হ্যাঁ, সবাই কাজ করছে করছে, কিন্তু ওই যে তাদের দোয়া তো কবুল হবেই, কারণ তাদের উপরে যে এক্সট্রিম টর্চার হয়েছে এখন, যে প্যালেস্তানিয়ানদের উপরে যে ইসরায়েল যা করে, আহ, সেই ধরনেরই হয়েছে, কিন্তু এদের তো জন্য, ওনাদের জন্য তো তাও আমরা প্রোটেস্ট করতেছি, পৃথিবী তাদের অন্যায়কে, ইসরায়েলের অন্যায়কে অন্যায় বলতেছে, কিন্তু যারা এই ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডে ছিল তাদের সাথে পক্ষে কথা বলার কেউ ছিল না। এবং সে যে অমানবিক অমানসিক তাদের উপরে যন্ত্রণা, তা আমরা সবাই কম বেশি জানি, সবাই কম বেশি আমরা এগুলো নিয়ে একটু স্টাডি করছি, হয়তো বা আমরা কোনো ডকুমেন্টারি দেখছি আমাদের। তো এই জন্যই তো আলহামদুলিল্লাহ যে আহ জোহরান যখন আসলে হলো, এবং আমরা প্রাইমারির পরেই বুঝতে পারছিলাম যে ইনশাল্লাহ হবে, তবে আমরা কখনো, আরেকটা জিনিস, ওর এত ভালো উইন হলো প্রাইমারিতে, আমরা কিন্তু কেউ ওটার উপরে একদম মানে ইয়ে নাই, আমরা কিন্তু রিল্যাক্স হয়ে যাই নাই, আমরা আরো বেশি মানে হয়তো প্রাইমারির আগে হয়তো দেখা গেছে আমরা 3 ঘন্টা সময় দিছি, আর আমরা প্রাইমারির পরে দেখা গেছে সেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 10 ঘন্টা সময় দিছি। মামদানির মাধ্যমে আমেরিকায় তরুণ নেতৃত্বের উত্থান হলো, বাংলাদেশেও আমরা তরুণদের উত্থান দেখছি। দেশের বাইরে থেকে নিজ দেশের এই পরিবর্তন কিভাবে দেখছেন? বাংলাদেশে আসলে যে 2024-এ যেই আপনার আম, অগাস্টে যে উত্থান ইয়েটা হলো, রেজিম চেঞ্জ বলা হলো, মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, এটার সাথে কিন্তু আমরা জড়িত ছিলাম ইউনাইটেড স্টেট থেকে। আমরা এটাকে নিয়ে আমরাও কিন্তু এখানে রাস্তায় নামছি, আমরা এখানে ইলেক্টেড অফিসিয়ালদের সাথে কথা বলছি, যেমন আমরা রেমিটেন্সের একটা কাজ করেছিলাম, এটা নিয়ে আসলে কেউ কখনো কথা আনে না, আমরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিছিলাম এই ইউনাইটেড স্টেট থেকে। আমি একটা কথা বলি, এটার পিছনে একটা মহিলাদের একটা বড় আমি বলবো যে অবদান আছে। সেইটা হচ্ছে গিয়ে আমাদের নানান ফোন কনফারেন্সের প্রোগ্রাম হয়, তো আমরা ওখানে ইয়ে দিয়ে দিলাম, সবাই দেশে টাকা পাঠানো বন্ধ করে দেন, এবং কারো যদি এমন হয় যে ইমার্জেন্সি আপনাকে কাউকে দিতে হবে বা কেউ খুবই অসুস্থ, তখন আমার, ধরেন কথার কথায় আরেকজনের কিছু টাকা দেশে আছে, সে ওইখান থেকে টাকাটা দিয়ে দিক তাকে হেল্প করতে, কিন্তু আমরা কোনো ট্রান্সফার করব না মানি। তারপরে যেদিন বাংলাদেশ একটা পজিশনে আসবে তখন হয়তো বা এখানে কোনোভাবে তাকে অন্যজনে টাকা দিয়ে দিচ্ছে, এইভাবে করে আমরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম। এবং এখানে কিছু আমাদের নিউ ইয়র্কে যে ঘটনাটা আমরা ঘটাইছিলাম, এটা আমাদের মহিলারা করছিলেন। ওনারা, আমরা কি করলাম, আমরা বললাম যে যেখানে যেখানে মানি ট্রান্সফার হয় আপনারা ওখানে যে দাঁড়ায় থাকবেন, যে কেউ মানি ট্রান্সফার করার জন্য আসে তাকে প্রথমে বুঝাবেন, তারপরেও যদি সে বুঝতে না পারে তখন ওই যে আমরা যেটা বললাম যে আমরা আমাদের দেশে যারা আছে সেখান থেকে টাকা দিয়ে আপনাকে হেল্প করব, কিন্তু আপনি এই টাকাটা এই মুহূর্তে ট্রান্সফার করেন না। তো এইভাবে করে কিন্তু আমরা এই যে আপনার রেমিটেন্স পাঠানোটা কিন্তু আমরা বন্ধ করছিলাম। এবং আপনি জানেন এটা একটা বিরাট দিকও ছিল যে রেমিটেন্স অফ করে দেওয়ার জন্য বিশেষ করে। তো এইটা একটা আরেকটা যেটা আমি বলবো যে বাংলাদেশের এই আজকের এই দিনটা আসছে কিন্তু ওই যে ওই জেনজি এবং মিলেনিয়ামস, লেট মিলেনিয়ামস যারা, তাদের দিয়ে, আমি বলবো জেনজিদের দিয়ে, আমি জেনজিদেরকে বলবো, এবং তাদের মাদের দিয়ে, তাদের বাবাদের দিয়ে এই স্বাধীনতা আসছে। আমি জানি এটা নিয়ে অনেকে এই দল ওই দল সবাই নিতে চায়, সবাই এটার ক্রেডিট নিতে চায় না। আপনার দলে যদি জেনজি থাকে, অফকোর্স আপনার দল করছে, আপনার দলে জেনজি, জেনজিদের মা, তারপরে জেনজিদের বাবা, এবং বাংলাদেশটা আজকে এই অবস্থায় আসছে এদের জন্য। তো আমার আম, আমি অনেক হোপফুল বাংলাদেশের জন্য। আমি, হ্যাঁ, এটা অত ইজি হবে না, কারণ আমাদের বাংলাদেশে একটা বড় কালচার আছে যে ওল্ডার জেনারেশন এরা কোনোভাবে, পৃথিবীতে সব জায়গায় শুধু বাংলাদেশের না, ওল্ডার জেনারেশন তারা পাওয়ারটাকে ধরে রাখাটা বা পাওয়ারে যাওয়াটা তারাই মনে করে আমরাই এটার উপযুক্ত, কেউ জায়গা দিতে চায় না কাউকে। হ্যাঁ, এটা আমাদের এখানেও সেটা, আমাদের দেখলেন তো কোনোভাবে যেটা আমাদের সেও ডেমোক্রেট ছিল, প্রাইমারি হওয়ার পরে সে কোনোভাবে
জোহরানকে জায়গা দিবে না, সে ইন্ডিপেন্ডেন্টে যে জোহরানের এগেন্সে গেছে। তো তেমনি করে আপনি দেখেন ওয়াশিংটন ডিসির দিকে যে আপনি যাকান দেখেন অর্ধেকই দেখবেন যে আধা মরা অবস্থা এদের, তারপরেও তারা স্টেট সেনেটর, তারপরে এরাই হচ্ছে লেজিসলেটর। তো এইটা একটা হয় কি ওই পাওয়ারটা মানুষের জন্য মানুষ তখন পাওয়ার হাঙ্গার হয়ে যায়। পাওয়ার হাঙ্গারটা খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার, সেটা ধর্মীয় বলেন আবার সেকুলার বলেন, সবটাই সবটাই কিন্তু আপনার পাওয়ার এমন একটা জিনিস যেটা মানুষকে কিন্তু আর মানুষ রাখে না। তো এই জিনিসটা ইনশাল্লাহ একদিন চেঞ্জ আসবে। আর আমি 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 আশা করি এবং আমি বিশ্বাস করি যে আজকে আমাদের যে আপরাইজিংটা হয়েছে ইউনাইটেড স্টেটে, এটা কিন্তু বাংলাদেশেও। এবং আমি সত্যি কথা বলি, আমি যখন বাংলাদেশে গত বছর 2020, আমরা হচ্ছে 25-এ 24-এ আমরা যখন আপরাইজিং হওয়ার পরে আমরা যতগুলো প্যালেস্তাইনের জন্য, জোহরানের জন্য বা এইসব জায়গায় যত আমরা র্যালি প্রোটেস্টে গেছি, সবখানে আমরা তো বাংলাদেশি পতাকা নিয়ে গেছি বুক ভরে, এবং সবাই আমাদেরকে এত প্রশংসা করছে বাংলাদেশকে, বাংলাদেশের জেনজিদেরকে। ওখানে কিন্তু কেউ বলে নাই যে এই দল সে, কোনো দলের কথা কেউ আনে নাই, দলের নামই কেউ জানে না। খালি ওরা একটা নাম জানে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তার নামটাও ঠিক মতন বলতে পারে না শেখ হাসিনা, আর হচ্ছে জেনজি। এই হচ্ছে কি ইন্টারন্যাশনাল আইডেন্টিটি। তো ইয়াং জেনারেশনদেরকে, এবং ওইখান থেকে কিন্তু এরা আরো ইন্সপায়ার। এবং ওরা, আমার সব থেকে ভালো লাগছে যে অনেকেই দেখা যাচ্ছে যে যেমন জুইশ ভয়েস ফর পিস, আমাদের এখানে একটা বড় যে যারা জোহরান বা এখনকার আমাদের এখানকার ইয়াং মুভমেন্ট যারা চালাচ্ছে, যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ইয়াং জেনারেশন, তারা হচ্ছে জুইশ ভয়েস ফর পিস তাদের একজন। তারপরে ডিএসএ, এটা ডেমোক্রেট সোশ্যালিস্ট, এখানে কিন্তু সব ইয়াং মানুষ, এই যে আমাদের দেশে যারা দেশকে স্বাধীন করলো এদের মতন। এখন আমরা এদেরকে আগায় দিতে চাচ্ছি এবং আগায় দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এটা অনেক টাফ। আমরা আপনাকে একটা ছোট উদাহরণ দিলাম, তো এটা সহজে ছাড়বে না, কিন্তু তাদেরকে কোয়ালিফাইড হয়ে আগায় আসতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলবো যে ইনশাল্লাহ ওরা পারবে, সেটা যেই যেখানে থাকে, এবং তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এত কষ্ট করে এই এই জেনারেশনরা স্বাধীনতা আনছে, এবং তাদের পরিবারগুলোকে, এবং পরিবারগুলো তাদেরকে এই এই একই আন্দোলনের সাথে ছিল, পুরা বাংলাদেশ। কোনো বাংলাদেশের কোনো আপনি, আমি আমি দেখে আসছি, যেমন আমি আমার আত্মীয় স্বজন বলেন, আমার গ্রামের বাড়ি বলেন, আমি বাগেরহাট, খুলনা বাগেরহাটের মানুষ, এবং রামপালে আমার বাড়ি। আমি একদম আমাদের গিলে তোলা হচ্ছে কি আমাদের গ্রাম, ইয়েটা গ্রামে, যে আমাদের ওই গ্রামেও আমি ওখানে যেও আমি কিছুদিন, আমি গত বছরে ডিসেম্বরে গেলাম, আর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এসেছি। এবং আমি ওখানেও দেখছি যে এই যে আপরাইজিং এর জন্য যারা কাজ করছে সব লেভেলের, হ্যাঁ, যেখানে বাবা মা ভাই বোন, এটা কোনো কিন্তু ইয়ে ছিল না, কোনো একটা পলিটিক্যাল কোনো একটা মুভমেন্ট ছিল না, এটা ছিল হচ্ছে গিয়ে আপনার বলবো যে ইন্টার নেশনের একটা মুভমেন্ট ছিল। তা আমি আশা করি, আমার বিশ্বাস হয়, এবং যারা এত বড় রেভলিউশন করতে পারছে তারা কি কোয়ালিফাইড না? অফকোর্স তারা কোয়ালিফাইড। ওদেরকে স্পেস দিতে হবে। যে জোহরান মামদানির স্পিচটা আমার মনে হয় আমাদের এল্ডার জেনারেশনেরও শোনা উচিত, ইয়াঙ্গার জেনারেশনের শোনা উচিত। উনি কয়েকটা কয়েকটা কথা ও বলছে, যেমন আমি আমার বয়স কম, ও মাত্র ও কিন্তু 33 ছিল, এই 34 হলো 2 উইকস আগে। হ্যাঁ, তারপরে বলছি আমি আমি হচ্ছি মুসলিম, হ্যাঁ, আমি ডিএস এর মেম্বার। এইটা আমি কোন রকম এই সব জায়গায় আমি কোনো অ্যাপোলজি করতে মানে ইয়ে হবে না। ওকে, সবাইকে এটা মেনে নিতে হবে, হুইচ ইজ রাইট। হি ইজ এ ইমিগ্রেন্ট। তো এরকম করে আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকেও এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে জনগণের জন্য। আর জোহরান কিন্তু ও কিন্তু আপনার মেয়রের জন্য রান করলো, কিন্তু তার নিজের কোনো পজিশনের জন্য না, কোনো পার্টির জন্য না, কোনো কিছুর জন্য না, সে শুধু সত্যের জন্য। কি দেশকে, সিটিকে, আমাদের আমাদের সিটিকে সে অ্যাফোর্ড, মানে ওখানে সে সবার যেন বাসস্থান, তারপরে ফ্রি ফ্রি চাইল্ড কেয়ার, এগুলো আমাদের এক একটা চ্যালেঞ্জ। এবং দ্য ফার্স্ট বাসেস, হ্যাঁ, এগুলো এক একটা চ্যালেঞ্জ। এগুলো ঠিক নাই বলে পুরা লাইফটা খুবই হ্যাকটিক নিউ ইয়র্ক সিটিতে। তো এমনি করে আমাদের ইয়াং জেনারেশনও যদি যেই এলাকায় যেই মানে অসুবিধা, যেই সাফারিং গুলো জনগণে করতেছে, সেইটাকে নিয়ে যদি কাজ করে,
এবং সেটার ইমপ্রুভ করে, তাহলে দেশে ইনশাল্লাহ আমি বলবো যে আমাদের বাংলাদেশ অনেক দূরে যাবে। আর বাংলাদেশে আমি যখন গেলাম গত বললাম যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এবং আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের ইয়াং জেনারেশন ইজ ভেরি স্মার্ট, দে আর ভেরি স্মার্ট। তারপরে তারা মানে তাদের চরিত্র খুবই ভালো, আমি বলবো তাদের মধ্যে নেগেটিভিটি খুব মানে কম, এবং তারা খুব সহজে সবার সাথে মিশতে পারে। জ্ঞান, খুবই জ্ঞান, তারা ইন্টারন্যাশনাল আইডিয়া রাখে এবং তারা দেশকে ভালোবাসে। যে আমার এখানে আরেকটা বিষয় আসতে হবে, আপনার দেশকে ভালোবাসতে হবে। দেশকে যদি সে ভালো না, যেই হোক, সে যদি দেশকে না ভালোবাসে, তাহলে কিন্তু সে দেশের জন্য কিছুই করতে পারবে না। এটা স্বাভাবিক, এটা তো আমরা সবাই জানি। আপনি যদি আপনার সংসারকে ভালো না বাসেন, তাহলে আপনি দেখবেন খালি কমপ্লেন করতে থাকবেন, কমপ্লেন করতে থাকবেন, শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, ননদ ভালো না, দেবর ভালো না, কাজের মানুষ ভালো না, হাজবেন্ড ভালো না, বাচ্চারা ভালো না। আর যদি আপনি ভালোবাসেন, তখন দেখবেন একটা, কি বলবো, ওই যে অনেকে স্বামী অনেক সময় আমাদের গল্প করতে শুনছি যে ছোটবেলায় বলতো যে যদি ভালোবাসা থাকে তাহলে কলা গাছকেও আপন মানে মানে আপন মনে হয়, যে এই জিনিসগুলো তো এরকম। ভালোবাসা জিনিসটা বড় জিনিস, দেশকে ভালোবাসতে হবে। এবং দেশকে যখনই আমি ভালোবাসতে পারবো, এই শহরটাকে, যে অনেকে আমাদেরকে বলে আপনারা এত খাটেন কেন, বিকজ দিস উই লাভ ইট, উই লাভ দিস ল্যান্ড, দিস ইজ দ্য আওয়ার হোম, দিস ইজ গোনা বি ইনশাআল্লাহ, দিস ইজ মাই চিলড্রেন হোম, মাই গ্র্যান্ড চিলড্রেন হোম। আবার বাংলাদেশের কথা যখন আসে তখন বলি হ্যাঁ, বাংলাদেশকে অনেক ভালোবাসি, কারণ এই জন্য বাংলাদেশ আমার পূর্বপুরুষ ওখানে, আমার পূর্বপুরুষের পুরা মানে ওনারা ওখানে থেকেছেন, ওখানে তাদের কবর, তারা হাসরের ময়দানে ওইখান থেকে রেজারেক্ট হবেন, তার ওখানে তো আমাদের একটা আলাদা টান। তো এই জন্য আমাদের ভালোবাসতে হবে আগে। এই যে আমি অ্যাজ এ মুসলমান হিসাবে আমি এই কথাটা সত্যি আমি সবসময় মনে করাই দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন মক্কাবাসীরা যারা ছিলেন, মুহাজির যারা ছিলেন, ওনারা মদিনাকে ভালোবাসতে পারতেছিলেন না, আপন ভাবতে পারতেছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন। হ্যাঁ, কেন এটা করলেন? তার মানে এইটাই, আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের আহ উপরে যেন অন্যায় না হয়, দেশের মানুষের যেন শান্তি আসে, শান্তি মতন থাকতে পারে, সেইটা আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের যেমন যারা ইসলামিক, তারা করেন কি, অনেক টাকা পয়সা দিয়ে মাদ্রাসা, তারপরে মসজিদ বানায়, হুইচ ইজ গুড থিং। কিন্তু আমাদের দেশকে আগে ভালোবাসতে হবে। যে দেশে মানুষ এখনো ক্ষুধার্ত হয়ে আছেন, কিন্তু আপনার এখনো আমাদের দেশের মানুষের মধ্যে ইনসিকিউরিটিটা কিন্তু সব থেকে ভয়ানক। হ্যাঁ, ইনজাস্টিস, ইনসিকিউরিটি, এই জিনিসগুলো, ইনসিকিউরিটিটাই হচ্ছে আগে। যখন আমরা একটা জায়গায় আমরা সিকিউর ফিল করব, দেখবেন অটোমেটিকই আপনার লাইফের বাকি জায়গাগুলো আস্তে আস্তে ঠিক মতন মানে একটা হারমোনিতে চলে আসবে। তো এই জন্য আমি আমি খুবই হোপফুল বাংলাদেশের উপরে, তার সময় লাগবে। ইনশাল্লাহ, যে জেনজিরা এই দেশকে স্বাধীন করছে, এত বড় ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরাইছে, হয়তোবা আমি এখন বাংলাদেশের অত বেশি পলিটিক্স এর ব্যাপারে অত একটা আমি আম, ইয়ে করি না, মানে ইনভলভ হই না। তবে আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুন্দর দিন আসবে, বাংলাদেশের জনগণের মধ্যে এবং হাসি থাকবে।